বাড়তি চাহিদা মেটাতে গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে উদাসীন ছিল আওয়ামী লীগ সরকার, বরং কমিশন বাণিজ্যের জন্য তারা এলএনজি আমদানিকে গুরুত্ব দিয়েছে এমন অভিযোগ করে ব্যবসায়ীরা বলছেন বিদায়ী সরকারের দুর্নীতি ও ভুলনীতির খেসারত দিচ্ছেন তারা। এমন অবস্থায় অন্তর্বর্তী সরকার 5 মাসেই 10টি কূপ খননের প্রকল্প অনুমোদন করেছে। এতে মিলতে পারে প্রায় 10 কোটি ঘনফুট গ্যাস। কয়েক বছর আগেও দৈনিক গ্যাস উত্তোলন হতো 270 কোটি ঘনফুট পর্যন্ত। বর্তমানে যা 190 কোটিতে নেমেছে। কিন্তু দেশের বাসাবাড়ি, শিল্প কারখানা, পরিবহন, বিদ্যুৎ সহ বিভিন্ন খাতে প্রতিদিন মোট গ্যাসের চাহিদা প্রায় 400 কোটি ঘনফুট। চাহিদার বিপরীতে স্থানীয় গ্যাস ক্ষেত্রের উৎপাদন কমতে থাকলে 2017 সালে তরলীকৃত গ্যাস এলএনজি আমদানি শুরু করে আওয়ামী লীগ সরকার। এতে দেশি গ্যাসের তুলনায় খরচ হয় 5 থেকে 10 গুণ পর্যন্ত। ডলার সংকটে আমদানি ব্যাহত হলে ক্ষতিগ্রস্ত হয় শিল্প উৎপাদন ও বিনিয়োগ। সবচেয়ে বড় কথা হলো বিদ্যুৎ গ্যাস নাই। আমার ফ্যাক্টরিতে আমি আমারটা দিয়েই বলি, এরকম অনেক লোক আছে যারা করে রাখছে, এখন গ্যাস পাচ্ছে না, বিদ্যুৎ পাচ্ছে না। এটা বড় সমস্যা। আগামী 1 বছরের মধ্যে আরও বহু ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে, কারণ গ্যাস সংকটের কারণে অনেকেই উৎপাদন করতে পারছে না। আগের সরকার এলএনজি কিনে, মানে দেশীয় গ্যাস উৎপাদনের চেয়ে এলএনজি কিনে সরবরাহে বেশি উৎসাহিত ছিল, কারণ সেখানে একটা বড় ধরনের কমিশন বাণিজ্য ছিল। আওয়ামী লীগ সরকারের গত 1.5 দশকে বছরে গড়ে 2টি গ্যাস কূপও খনন হয়নি। অন্তর্বর্তী সরকার দেশের বিভিন্ন এলাকায় গ্যাস মজুদের সম্ভাবনা কাজে লাগাতে বাড়তি গুরুত্ব দিচ্ছে। গত 5 একনেক সভায় 7টি অনুসন্ধান ও উন্নয়ন কূপ খননে অর্থ বরাদ্দ করা হয়েছে। ওয়ার্কওভার হবে আরও 3 কূপে। একটা নিয়ম আছে যে তৃতীয় পক্ষের থেকে মূল্যায়ন করে এখানে আসলেই এই বিনিয়োগটা কূপ খননের বিনিয়োগ করা যায়, কারণ এটা তো অনেক বড় অঙ্কের বিনিয়োগ। কাজেই আমরা এই নিয়মের ব্যত্যয় করতে চাচ্ছি না বলে আরও বেশি কূপ খনন করতে পারছি না। গ্যাস সংকট মোকাবিলায় ভোলায় 2025 সালের মধ্যেই 5টি কূপ খননের পরিকল্পনা সরকারের। পরের 3 বছরে খনন হবে আরও 14টি কূপ। সেই গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করতে পাইপলাইন স্থাপনেও গুরুত্ব দিচ্ছে সরকার। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সপ্তাহের শেষ কার্যদিবসেও সূচক কমেছে দেশের 2 শেয়ার বাজারের। ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক কমেছে 8.59 পয়েন্ট। এই নিয়ে টানা 5 কার্যদিবস কমল ডিএসইর সূচক। এ সময় লেনদেন কমেছে 43 কোটি টাকার বেশি। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সূচক কমেছে 37.91 পয়েন্ট। বৃহস্পতিবার ইতিবাচক অবস্থান থেকে লেনদেন শুরু হয় ঢাকার শেয়ার বাজারে। প্রথম 15 মিনিটে প্রধান সূচক বাড়ে 18 পয়েন্ট। এরপর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কমতে থাকে সূচকও। দিন শেষে ডিএসইএক্স সূচক 8.59 পয়েন্ট কমে অবস্থান করছে 5133 পয়েন্টে। সূচকের সঙ্গে আগের দিনের চেয়ে কমেছে লেনদেনও। আজ মোট লেনদেন হয়েছে 363 কোটি 68 লাখ টাকা। আগের দিনের চেয়ে লেনদেন কমেছে প্রায় 43 কোটি টাকা। হাত বদলে অংশ নেওয়া 399টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 141টির, কমেছে 196টির এবং অপরিবর্তিত রয়েছে 62টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম অবস্থানে আছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, দ্বিতীয় ওরিয়ন ইনফিউশন এবং তৃতীয় অবস্থানে আছে ওয়াইম্যাক্স। শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকায় প্রথম অবস্থানে আছে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, দ্বিতীয় রহিমা ফুড এবং তৃতীয় অবস্থানে আছে নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক 37.91 পয়েন্ট কমে অবস্থান করছে 14,351 পয়েন্টে। লেনদেন 4 কোটি 72 লাখ টাকার শেয়ার। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রেস্তোরাঁয় আগের 5% ভ্যাটই বহাল থাকছে। নতুন করে যোগ করা বাড়তি ভ্যাট প্রত্যাহার করে রোববার অধ্যাদেশ জারি করবে এনবিআর। বৃহস্পতিবার এ তথ্য জানায় রাজস্ব বোর্ড। 9 জানুয়ারি শতাধিক পণ্যের ওপর সম্পূরক শুল্ক ও ভ্যাট বাড়িয়ে অধ্যাদেশ জারি করে জাতীয় রাজস্ব বোর্ড। যার মধ্যে রেস্তোরাঁয় ভ্যাট 5% থেকে বাড়িয়ে 15% করা হয়। এমন সিদ্ধান্তের প্রতিবাদে রাজস্ব ভবনের সামনে মানববন্ধন করে রেস্তোরাঁ মালিক সমিতি। সমিতির মহাসচিব জানান, রেস্তোরাঁ ব্যবসায়ীরা 5%-এর বেশি ভ্যাট দিবেন না। ছোট বড় সব রেস্তোরাঁকে ভ্যাটের আওতায় আনার দাবি তাদের।
এই বৈষম্য থেকে বেরিয়ে আসতে হবে এবং আমরা সারা বাংলাদেশের সমস্ত রেস্তোরাঁ ব্যবসায়ীদেরকে ঐক্যবদ্ধ করে আমরা চাই যারা ভ্যাটের আওতার বাইরে আছে, যারা ট্যাক্সের আওতার বাইরে আছে, সরকার ওইখান থেকে অবশ্যই রাজস্ব লাগবে। রাজস্ব ছাড়া আমাদের দেশ চলবে না। কিন্তু রাজস্ব আমি শুধু দিব, আপনি আমার উপরেই চাপাবেন, আরেকজন দিবে না, এটা তো হইতে পারে না। সাংবাদিকরা রাজস্ব বোর্ডের বক্তব্য জানতে চাইলে কর্মকর্তা জানান, ভ্যাট প্রত্যাহারের ঘোষণা আসছে শীঘ্রই। তবে ভাসমান রেস্তোরাঁ ভ্যাটের আওতায় বাইরে থাকবে। সরকার কর্তৃক ইতিমধ্যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে রেস্তোরাঁ সেবার ক্ষেত্রে ভ্যাটের হার আগের মতোই 5% বহাল থাকবে এবং ইতিমধ্যে সরকার কর্তৃক নির্দেশনা পেয়ে জাতীয় রাজস্ব বোর্ড ইতিমধ্যে কার্যক্রম গ্রহণ করেছে এবং সে লক্ষ্যে একটি প্রজ্ঞাপন অতি শীঘ্রই জারি করা হবে। পরে রাজস্ব বোর্ডের ভ্যাট প্রত্যাহারের এমন সিদ্ধান্তকে স্বাগত জানায় রেস্তোরাঁ মালিক সমিতি। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রক্রিয়াজাত খাদ্যপণ্যে বর্ধিত ভ্যাট প্রত্যাহার না হলে কারখানা বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন এ খাতের ব্যবসায়ীরা। বৃহস্পতিবার রাজধানীর ঢাকা ক্লাবে এক সংবাদ সম্মেলনে একথা জানান তারা। এ সময় বাংলাদেশ এগ্রো প্রসেসর্স অ্যাসোসিয়েশনের সদস্যরা বলেন, খাদ্যপণ্যের ওপর ভ্যাটের বোঝা চাপানো হলে ক্ষতিতে পড়বে নিম্ন আয়ের মানুষ। বিস্কুট, কেক সহ বিভিন্ন খাদ্যপণ্যের দাম বেড়ে যাবে, বিক্রি কমে গেলে অধিকাংশ কারখানা বন্ধ হয়ে যাবে, কাজ হারানোর শঙ্কা থাকবে অসংখ্য শ্রমিকদের। পাশাপাশি নতুন করে গ্যাসের দাম বাড়ানো হলে পুরো খাত সংকটে পড়বে, যা রপ্তানি বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়বে বলেও জানান খাদ্যপণ্য ব্যবসায়ীরা। জনগণের দিকে তাকিয়ে সরকার যেন সিদ্ধান্ত নেয়, সেটা আমাদের সরকারের কাছে দাবি থাকবে এবং আমাদের জোর দাবি যে ট্যাক্স বাড়ানো হয়েছে সেই ট্যাক্স যেন উইথড্র করা হয়। যদি সরকার না মানে তাহলে আমরা শিল্প কারখানা বন্ধ করে দিতে বাধ্য হব। এদিকে করদাতাদের হয়রানি বন্ধে কর নীতি আন্তর্জাতিক মানের হওয়া জরুরি বলে মনে করেন পরামর্শক কমিটির সদস্যরা। এছাড়াও এনবিআরের ওপর মানুষের আস্থা ও সেবার মান বাড়বে এমন সুপারিশ জমা দেবে কমিটি। বৃহস্পতিবার ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সাথে মতবিনিময় সভায় তারা আরও জানান, অর্থ পাচার বন্ধে নীতির পরিবর্তন জরুরি। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সংস্কারে সরকারকে পরামর্শ দিতে 9 অক্টোবর গঠন করা হয় 5 সদস্যের এনবিআর সংস্কার বিষয়ক পরামর্শক কমিটি। এরই মধ্যে এনবিআর থেকে নীতি প্রণয়ন শাখা আলাদা করার সুপারিশ করে রাজস্ব কমিশন গঠনের প্রস্তাব দিয়েছে অর্থ উপদেষ্টার কাছে। এনবিআরের প্রাতিষ্ঠানিক সক্ষমতার মূল্যায়ন ও আধুনিকায়ন সহ নানা বিষয়ে সুপারিশ তৈরিতে অংশীজনদের সাথে আলোচনার অংশ হিসেবে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ এর সাথে বৃহস্পতিবার মতবিনিময় করে পরামর্শক কমিটি। ব্যবসায়ী কিন্তু 5% দাম বাড়াবে না, সে বাড়াবে 10%, 5% রেখে দিবে তার নিজের কাছে। তো এটা আসলে এনশিওর করবে কে? সদস্যরা বলেন, করদাতাদের হয়রানি বন্ধে দেশের করনীতি আন্তর্জাতিক মানের হওয়া জরুরি। পলিসির বেসিক উদ্দেশ্য হচ্ছে সমাজের বৈষম্য প্রগ্রেসিভ ট্যাক্সেশনের মাধ্যমে বৈষম্য। কারণ আমাদের যে বর্তমানে ট্যাক্স সিস্টেম, ভ্যাট কাস্টমস, ইনকাম ট্যাক্স আছে, আমি আপনাদেরকে বলেছি 80% ইনডাইরেক্ট ট্যাক্স। ইনডাইরেক্ট ট্যাক্স যদি 80% হয় তাহলে এটা বৈষম্য কমায় না, বৈষম্য বাড়াই দিচ্ছে, প্রতিদিন বাড়াচ্ছে। রেভিনিউ তো আমাদের লাগবে, মানুষকে মেরে তো রেভিনিউ করা যাবে না, তাই না? মানুষের সমৃদ্ধি হলে, দেশের সমৃদ্ধি হলে, অর্থনীতির সমৃদ্ধি হলে তো রেভিনিউ বাড়বে। সেটাই হচ্ছে বড় কথা। রাজনৈতিক সদিচ্ছা থাকলে কমিটির সুপারিশ বাস্তবায়ন সম্ভব বলে মনে করেন পরামর্শক কমিটির প্রধান। 91 সালেও বা আরো অন্য সময় খুব বড় বড় কথা, খুব ভালো ভালো কথা, ভালো ভালো সাজেশন দেওয়া হয়েছিল, পরে গভর্নমেন্ট এসে সেটা করেনি। কারণ এটা আলটিমেটলি পলিটিক্যাল গভর্নমেন্টের উইলের ভিতরে চলে যাবে এবং আসলেই পলিটিক্যাল উইলটা উল্টো ডি উইলও হয়ে যেতে পারে, অতীতেও হয়েছে বা অনেক সময় হতে পারে। তো সেই জন্য আমরা ওই তর্কের ভিতরে ঢুকবো না। বাস্তবায়নযোগ্য সকল সুপারিশ দ্রুত জমা দেওয়ার কথাও জানান কমিটির সদস্যরা। আমরা এরকম না যে আকাশ। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভরা মৌসুমেও চট্টগ্রামে বেড়েছে সব ধরনের চালের দাম। গত 6 মাসে প্রকারভেদে কেজিতে সর্বোচ্চ বেড়েছে 15 টাকা পর্যন্ত। এর পেছনে কর্পোরেট ও উত্তরবঙ্গের চালকল মালিকদের দায়ী করছেন ব্যবসায়ীরা। আর অসাধু আর অতি মুনাফা লোভীদের জাতাকলে বেকায়দায় পড়েছেন স্বল্প আয়ের লোকজন। গত 6 মাসে চট্টগ্রামের পাইকারি বাজারে 4 দফা বেড়েছে চালের দাম। জুলাইয়ে ছাত্র আন্দোলন, আগস্টে সরকার পতন, সেপ্টেম্বরে বন্যা ও অক্টোবর নভেম্বরে ধানের দাম বৃদ্ধির অজুহাত ছিল চালকল মালিকদের।
তবে আমনের ভরা মৌসুমেও থামেনি ঊর্ধ্বগতি। সরবরাহ সংকট না থাকলেও 50 কেজির বস্তায় মোটা ও সরু চালের দাম বেড়েছে সর্বোচ্চ 750 টাকা পর্যন্ত। পাইকারি বাজারে দাম বৃদ্ধির প্রভাব পড়েছে খুচরা বাজারে। চালের দামের নেতিবাচক প্রবণতায় বিপাকে ক্রেতা ও খুচরা বিক্রেতারা। বেশি সংকটে স্বল্প আয়ের মানুষ। আমরা যে ইনকাম করি আমাদের সেই ইনকাম দিতে এখন আমাদের পোষাতে পারতেছি না। বাজারে আসে হা হুতাশ করতেছে, দেখতেছে এক বস্তার উপর 300 টাকা 250 টাকা বেড়ে গেছে। কৃষকের উৎপাদিত ও আমদানিকৃত চালের সরবরাহ স্বাভাবিক থাকা সত্ত্বেও দাম বাড়ার পেছনে কর্পোরেট ও চালকল মালিকদের দায়ী করছেন ব্যবসায়ীরা। কিছু অসাধু ব্যবসায়ী এবং সিন্ডিকেট এবং বিভিন্ন ব্র্যান্ডের যে কতগুলি মালিক, তারা এটাকে বাজার বাড়াতে অস্থিতিশীল করছে। এমন বাস্তবতায় বাজার নিয়ন্ত্রণে সরকারকে কঠোর পদক্ষেপ নেয়ার পাশাপাশি খোলা বাজারে চাল বিক্রি বাড়ানোর পরামর্শ ব্যবসায়ী নেতাদের। মনিটরিং করেও হবে না, তাদেরকে চিহ্নিত করে শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা বলতে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। চালের বাজার নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ থাকলেও তার সমাধানে নেই তেমন কোনো উদ্যোগ। এজন্য সরকারের নমনীয়তাকে দায়ী করছেন বিশিষ্টজনরা। জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন এবং সোর্সিংয়ে যারা আছেন, বিশেষ করে মন্ত্রণালয়ে, এখানে আসলে একটা তদারকিটা করা দরকার। খাদ্য মন্ত্রণালয়ের হিসাবে দেশে বর্তমানে উৎপাদিত ও আমদানি মিলিয়ে মোট চালের মজুদ রয়েছে 8,26,787 টন। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। এবারে জানাবো বিশ্বের প্রধান মুদ্রার সাথে টাকার আজকের বিনিময় হার। অপরিবর্তিত যুক্তরাষ্ট্রের ডলারের দর বিনিময় হয়েছে 122 টাকায়, যুক্তরাজ্যের পাউন্ডের দর বেড়েছে, বিনিময় হয়েছে 153 টাকা 65 পয়সায়। দর কমেছে ইউরোর, বিনিময় হয়েছে 129 টাকা 29 পয়সায়। ভারতীয় রুপির দর অপরিবর্তিত, বিনিময় হয়েছে 1 টাকা 45 পয়সায়। বেড়েছে সৌদি রিয়ালের দর, বিনিময় হয়েছে 32 টাকা 67 পয়সায়। অপরিবর্তিত আরব আমিরাতের দিরহামের দর, বিনিময় হয়েছে 33 টাকা 38 পয়সায়। বেড়েছে কুয়েতি দিনারের দর, বিনিময় হয়েছে 397 টাকা 82 পয়সায়। মালয়েশিয়ান রিঙ্গিতের দর বেড়েছে, বিনিময় হয়েছে 27 টাকা 27 পয়সায়। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।